২০১০ সালের পর ১৫ বছরের ব্যবধানে দেশে আবারও অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা দিয়েছে। রংপুর সহ দেশের উত্তরাঞ্চলের ৩ জেলায় অন্তত ২৫ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। গাইবান্ধায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে গতকাল এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। হঠাৎ অ্যানথ্রাক্সের বিস্তার বাড়ায় এবং তাতে গবাদি পশুর মৃত্যুতে শঙ্কিত হয়ে পড়েছেন গবাদি পশু পালনকারী কৃষকরা। সরেজমিন পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা মিললেও তাতে কোনো মানুষের মৃত্যুর খবর অস্বীকার করেছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অ্যানথ্রাক্স কয়েক বছর পর আবারও এই সংক্রমণটি দেখা দিয়েছে। এই রোগটি গবাদি পশু থেকে ছড়ায়, বিশেষ করে গরু, ছাগল, মহিষ থেকে ছড়িয়ে পড়ে মানবদেহে। তবে সংস্পর্শে নয়। অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু জবাই করে তার মাংস খেলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি, সৈয়দপুর, আনন্দী, ধনিরাম, পূর্ব পারুল গ্রামে নারী শিশুসহ বেশ কয়েকজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। এদের বেশিরভাগই হতদরিদ্র পরিবার। গবাদি পশু মারা যাওয়ায় অনেকটা নিঃস্ব পরিবারগুলো। আক্রান্তরা জানালেন, জবাই করা গরুর মাংস খাওয়ার পর তাদের জ্বর আসে, পরে শরীরে ক্ষতচিহ্ন দেখা দেয়। স্থানীয় পশু চিকিৎসকদের পরামর্শে গরু জবাই করা হয়েছে বলে জানান। আমার দুটো গরু ছিল, এই জ্বর আসলো, আমরা ডাক্তার নিয়ে আসলাম, চিকিৎসা করলাম, করার পর গরু সুস্থ হইলো। হওয়ার পরে গরুটা অজগবি খায় না খাইয়া পড়ে যাওয়ার পরে মারা গেছে আমার গরুটা। 3 দিনকার মধ্যে এই অবস্থা হয়েছে আমার গরু। ফার্স্টে গরু জ্বর ছিল, জ্বর হওয়ার পর গরু শোতে উঠে বসে, কোনো শান্তি পায় না। 3 দিনকার ভেতরেতে এই রোগের 2 আক্রান্ততে আমার 2টা গরু চলে গেল। প্রথমে একটা ছোট গোড়া উঠছিল, গোড়া থেকে এই ঘা আক্রান্ত হলো, তারপরে জায়গাটা ফুলে গেছিল, তারপরে অনেক ওষুধ খেলাম, আল্লাহর রহমতে এখন ভালো হয়েছে। অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করে এই প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, আক্রান্ত গবাদি পশু জবাই করে তার মাংস খেলে এই রোগে আক্রান্ত হয়। সংক্রমণ যাতে ছড়িয়ে যেতে না পারে সেজন্য ওইসব এলাকায় ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে মানুষ মারা যাওয়ার খবরটি অস্বীকার করেন তিনি। আমি সরেজমিনে যাই গত মাসের 25 তারিখ। সরেজমিনে যাই, সেখানে 3-4টি গ্রাম ভিজিট করি। সরেজমিনে বাস্তবতা পাই, সেটি হচ্ছে মানুষ আক্রান্ত হয়েছে এবং সেখানে গরু মারা গেছে এবং 4-5টা ছাগলও মারা গেছে। পরবর্তীতে সাথে 26 তারিখ থেকে আমার 9টা টিম পুরা রিং ভ্যাকসিনেশন ঊর্ধ্বতম কর্তৃপক্ষের অর্ডারে তাদের জানাবার সাথে রিং ভ্যাকসিনেশন শুরু হয়েছে। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে রোজিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ ছিল, এছাড়া শরীরে অন্যান্য জটিলতা ছিল, যেমন হৃদরোগ ও ফুসফুসের সমস্যা ছিল তার। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IIDCR 2010 সালের 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 12টি জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত 104টি গবাদি পশু 607 জন ব্যক্তিকে পেয়েছিল। জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম, কুষ্টিয়া, লালমনিরহাট, লক্ষ্মীপুর, মেহেরপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, পাবনা, রাজশাহী, সাতক্ষীরা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল। সবকটি ছিল ত্বকজনিত অ্যানথ্রাক্স, কোনো মানুষের মৃত্যু হয়নি। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের গত 14 মাসে অনেকটাই বেসামাল তৈরি পোশাক খাত। শিল্প মালিকদের সংগঠন BGME এর তথ্যে এই সময়ে বন্ধ হয়ে গেছে 182টি কারখানা, চাকরি হারিয়েছে প্রায় 1,10,000 শ্রমিক। এ অবস্থার জন্য রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি ব্যাংক ঋণের জটিলতা ও শ্রমিক অসন্তোষকে বিশেষভাবে দায়ী মনে করছে ব্যবসায়ীরা। এদিকে গত 1 বছরের বেশি সময়ে 165টি নতুন কারখানা সংগঠনের সদস্যপদ নিয়েছে বলে জানিয়েছে BGME। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পালাতে না পারায় কারাগারের দিন কাটছে তার অনেক সহযোগীর। বন্ধ হয়ে গেছে তাদের অনেক শিল্প কারখানাও। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার কারাগারে যাওয়ার পর আর্থিক সংকট ও শ্রমিক অসন্তোষে গ্রুপটির 16টি কারখানা বন্ধ করে দেওয়া হয়। ফলে বেকার হয়ে পড়ে প্রায় 12,500 শ্রমিক। একই পরিণতি বেক্সিমকো গ্রুপেরও। গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান কারাগারে যাওয়ার পর ক্রয়াদেশ কমে যায়। বন্ধ করে দেওয়া হয় তাদের 14টি পোশাক কারখানা। চাকরি হারায় প্রায় 16,000 শ্রমিক। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন BGM এর পরিসংখ্যান দিচ্ছে আশঙ্কার খবর। তাদের তথ্যে গত 14 মাসে সারা দেশে 182টি কারখানা বন্ধ হয়ে গেছে, চাকরি হারিয়েছে প্রায় 1,10,000 শ্রমিক।
এক নম্বর কারণ যদি বলি, ব্যাংকের চরম অসহযোগিতা। নানাভাবে ব্যাংকগুলি এখন এই ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করতেছে, তাকে ফ্যাসিলিটি বন্ধ করে দিচ্ছে। এর পাশাপাশি আছে গ্যাস বিদ্যুতের সংকট, যেটার কারণে আমরা সময় মতো শিপমেন্ট করতে পারি না। আর সময় মতো শিপমেন্ট করতে না পারার মানে হচ্ছে একটা বড় ধরনের ডিসকাউন্ট অথবা এয়ার শিপমেন্ট, যেটা আমাদের জন্য বিশাল ক্ষতি। তিনি বলেন, আগামী 1 বছরে আরও 200টির মতো কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, যদি সরকার এখানে যথাসময়ে যথা পলিসিটা না দেয়, তাহলে আগামী 1 বছরে এরকম আরও 200-র মতো ফ্যাক্টরি বন্ধ হবে। এমন বাস্তবতায় শিল্প খাতের সংকট উত্তরণে সরকারকে এগিয়ে আসার পরামর্শ বিশ্লেষকদের। কর্মসংস্থানের ক্ষেত্রে চ্যালেঞ্জ নয়, বরং এই পুরো আর্থিক খাতে একটা বড় চ্যালেঞ্জ বা ঝুঁকি তৈরি করেছে কিন্তু এই বন্ধ হওয়া কারখানাগুলো। এবং আমরা চাই না যে ভবিষ্যতে আর কোনো গার্মেন্টস কারখানা বন্ধ হোক। যেগুলো বন্ধ আছে তার মধ্যে বড় কিছু কারখানা যদি আমরা চালু করতে পারি, সেই সরকারি প্রশাসক নিয়োগ করে যদি এটা করা যায়, তাহলে সেক্ষেত্রে কর্মসংস্থান ভালো হবে। এদিকে বিজিএমের আরেক তথ্য বলছে, গত 14 মাসে 165টি নতুন কারখানা সংগঠনের সদস্য পদ নিয়েছে। চাকরি পেয়েছে প্রায় 50,000-এর বেশি শ্রমিক। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রসঙ্গ। বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 10টায়, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা 6টায় ফলাফল ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন। তামিম ইকবাল সহ মোট 15 প্রার্থী সরে দাঁড়ানোর ঢাকায় ক্লাব কোটায় নির্বাচনে আকর্ষণ অনেকটাই কমে গেছে। তারপরও শেষ পর্যন্ত ক্যাটাগরি 2 থেকে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 12 জন নির্বাচিত হবেন। সেদিক থেকে নামমাত্র নির্বাচন হবে ক্যাটাগরি 1 অর্থাৎ জেলা ও বিভাগে। সেখানে 72 ভোটে নির্বাচিত হবেন 10 পরিচালক। এর মধ্যে নির্বাচন ছাড়াই 9 জন নির্বাচিত হয়ে গেছেন। ক্যাটাগরি 1-এ শুধু রংপুর বিভাগে নির্বাচন হবে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবিদিন ফাহিম, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক সহ আরও কয়েকজন। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে গণমাধ্যমকে পার্টনার হিসেবে বিবেচনা করে নির্বাচন কমিশন কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, একটা সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না। আমাদের এই নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া, এখানে মিডিয়া লাগবে, আমাদের সিভিল সোসাইটি লাগবে, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, এবং সর্বোপরি দেশের সর্বস্তরে জনগণের সহযোগিতা লাগবে। আমরা মিডিয়াকে ওখানে পার্টনার হিসেবে পেতে চাই। আমরা আপনাদেরকে সাথে নিয়ে পার্টনার হিসেবে আগে যেতে চাই আমাদের এই কাজে। গণঅভ্যুত্থানের সময় 6 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহবুব আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত চলাকালীন যে সময়টুকু দরকার ছিল সেগুলো পার হয়েছে। তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একটার পর একটা করে ফরমাল চার্জ দাখিল হচ্ছে, বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, অনেকগুলো মামলার চূড়ান্ত পর্বে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল যে এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। তারা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এই কাজটা করে যাচ্ছেন। আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ 3 মাসের বর্ষাবাস শেষে আত্মশুদ্ধি ও পাপ মোচনের বার্তা নিয়ে উদযাপিত হয় এই দিনটি। সকালে রাজধানীর বাসাবো ধর্মরাজি বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন জীবনদান উদযাপন পরিষদ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। ভোরে পিণ্ডোচ্চারণের মাধ্যমে শুরু হয় প্রবারণা পূর্ণিমা। পরবর্তীতে বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, প্রদীপ পূজা করা হয়। সন্ধ্যায় ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিক প্রবারণা পূর্ণিমা। অশুভকে বর্জন করে শুভকে বরণের আহ্বানই এই উৎসবের মূল বার্তা। এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।
উজানের ঢল আর ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও ভোর থেকে লালমনিরহাটে অংশ কমতে শুরু করেছে। তলিয়ে গেছে নীলফামারীর নদী তীরবর্তী নিচু এলাকা। সকাল ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমা ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতরাতে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। এতে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের একটি পাকা রাস্তা ও একটি কালভার্ট ভেঙে যায়। হাতিবান্ধা, আদিতমারি ও সদর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়। ডুবে গেছে বেশ কয়েকটি সড়ক ও আমন ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। এদিকে তিস্তা নদীর পানি কমতে শুরু করায় নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। আমাদের এই প্রত্যেকটা বছরের নদী এলাকায় এই দোয়ানি ব্রিজ থেকে যে পানিটা আমাদের এখানে ঢোকে, প্রত্যেকটা বাড়ির হাঁস, মুরগি, গরু, ছাগল, আমাদের বাড়ি ঘর, কাপড় চোপড়, খাট পালং সব তলে যায়। কালকে থেকে এ পর্যন্ত মানুষ কোনো চুলা চালাইতে পারে নাই, সব ঘরে ঘরে পানি উঠছে। জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে যে সরকারই নির্বাচিত হোক, দিল্লি তার সাথে কাজ করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে যাওয়া কূটনৈতিক প্রতিনিধিদের সংগঠন ডিক্যাবের সাথে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভালো হবে। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করুক, এটাই ভারতের প্রত্যাশা বলেও জানান তিনি। এ সময় তিনি নিজের সফরের কথা উল্লেখ করে বলেন, উভয় দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটি, তবে সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দের জন্য টাকা জমাদানের 3টি রসিদ আদালতে জমা দিয়েছেন সোনালী ব্যাংকের গণভবন শাখার 3 কর্মকর্তা। সকালে ঢাকার 4র্থ বিশেষ আদালতে সাক্ষ্য প্রদানের সময় এসব নথি দাখিল করেন তারা। এ নিয়ে 3 মামলায় মোট 24 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে রাজুকের 30 কাঠা প্লট বরাদ্দের অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। এর আগে সাক্ষীরা আদালতকে জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দের নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। এখন লক্ষ্য করছি কেউ কেউ, আমি কোনো দলের নাম নেব না, এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে। এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ। নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ এটা না। এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশ নেবে। দুপুরে এনসিপির নাটোর জেলার সমন্বয় সভায় তিনি একথা বলেন। সার্জিস আলম আরও বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে এই কমিশন আগামী নির্বাচনে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে। যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, জাতীয় নির্বাচনে সেই কমিশনের ওপর কিভাবে জনগণ আস্থা রাখবে সে প্রশ্নও রাখেন সার্জিস। যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নাই। যেই নির্বাচন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, যেই নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন, তা আবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে আস্থা রাখবো? পূজার ছুটি শেষে ক্যাম্পাস খোলায় প্রচার প্রচারণা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। সিনেটের ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা বলছেন, ক্যাম্পাস খুললেও বেশিরভাগ বিভাগে ক্লাস পরীক্ষা এখনও শুরু হয়নি, এজন্য ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। তারপরও যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা আশা করছেন আর কয়েকদিনের মধ্যে প্রচার প্রচারণা জমে উঠবে। তবে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে
প্রার্থীদের মধ্যে শঙ্কা রয়ে গেছে। এর আগে রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল গত 25 সেপ্টেম্বর। নানা কারণে নির্বাচন পিছিয়ে গেলে নির্বাচন কমিশন নতুন করে 16 অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা পুরোদমে শুরু হয়েছে। প্রার্থী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে চলছে এই প্রচারণা। গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আজ সকাল থেকেই প্রার্থীরা বিভিন্ন অনুষদে প্রচারণা শুরু করেন। লিফলেট বিতরণ, কৌশল বিনিময় আর ভোটারদের মন জয়ের চেষ্টার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। যেখানেই ভোটারের উপস্থিতি সেখানেই ছুটে যাচ্ছেন প্রার্থীরা। শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছার সাথে সাথে হাজির হচ্ছেন লিফলেট নিয়ে। প্রচারণায় ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন প্রার্থীরা। একই সঙ্গে নির্বাচনী প্রচারণার পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগ প্রার্থী। নির্বাচনের এই পরিবেশ বজায় রাখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালের 16 জানুয়ারি। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুপুরে প্রশাসন ভবনের কনফারেন্স রুমে ভর্তি উপকমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধ নিয়োগকৃতদের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। ঝালকাঠি শহরের কাপুরিয়া পট্টিতে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। অবিলম্বে অবৈধ এ নিয়োগ বাতিলের দাবি জানান তারা। মেহেরপুরের গাংনীতে মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ ইসলামিক ব্যাংক সহ দেশের বিভিন্ন ব্যাংকের দখল নিয়ে ওই অঞ্চলের হাজারো মানুষকে নিয়োগ দিয়েছে। অবিলম্বে এসব নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগের দাবি জানান তারা। লক্ষ্মীপুর ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া পিরোজপুর, মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গ্রাহকরা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ বিশ্ব বসতি দিবস উপলক্ষে মুজিব বর্ষ ও শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত লিফলেট বন্টনের ঘটনা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন। তবে ভুলবশত আগের ছাপানো লিফলেট প্রচার হয়েছে, সেগুলো এখন সরিয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সকালে কেডিএ কর্মীরা শিববাড়ি মোড় থেকে র্যালি নিয়ে খুলনা শিল্পকলা একাডেমিতে আসে। পরে শিল্পকলা একাডেমিতে বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় বিজয়ী হয়। শেরপুরে জেলা আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন ইস্যুতে 7 দফা দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। সকাল থেকে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ে মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তারা। এক পর্যায়ে আদালতের প্রধান ফটকে অবরোধ করে তারা। দুপুর 12টা পর্যন্ত চলে এই কর্মসূচি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলমান গাজীপুর বিআরটি প্রকল্পের কাজ 13 বছরেও শেষ না হওয়ায় প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে দুপুরে এই মানববন্ধন টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফুট ওভার ব্রিজ চালু করা, জেব্রা ক্রসিং স্থাপন এবং সড়কে ফ্লাইওভারের ওপরে এবং নিচে সিসিটিভি ক্যামেরা সহ 9 দফা দাবি তুলে ধরেন বক্তারা। আগামী 4 মাসের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ শেষ করার দাবি জানান বক্তারা। মানববন্ধনে সাধারণ জনগণ সহ বিএনপি, জাতীয় এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলো নিজেদের মতের উপর আটকে থাকলে জাতীয় সংকট মোকাবেলা করা সম্ভব হবে না বলে মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্পর্ক হওয়া দরকার সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনি শুধু আপনারটাই নিয়ে যাবেন, এদেশের সমস্ত নিয়ন্ত্রণ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির উপরে আপনি প্রভাব তৈরি করবেন। সমস্ত অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক বিরাট ভারসাম্য রক্ষা না করে
আপনি বাণিজ্যিক বৈষম্যের মধ্য দিয়ে আপনি স্বার্থ নিয়ে যাবেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই সংগ্রাম এদেশের জনগণকে ইসলামী মূল্যবোধ এবং আধিপত্যবাদ বিরোধী শক্তিতে আরো পরিণত জায়গায় নিয়ে যাক। আগামী জাতীয় নির্বাচনে ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তির মধ্যে যে সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে, কোন আধিপত্যবাদী শক্তি যেন এই ঐক্যের পথে বাধা না হতে পারে। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বিসিবির নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত পরিচালকরা। এর আগে কোন রকম উত্তাপ ছাড়াই শেষ হয় ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচন। ক্যাটাগরি 1 থেকে পরিচালক নির্বাচিত হন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাকেই নতুন সভাপতি হিসেবে বেছে নিয়েছেন পরিচালকরা। রাত 9টার মধ্যেই নবনির্বাচিত পরিচালকরা সভাপতি এবং 2 জন সহসভাপতি নির্বাচন করবেন। আরো জানাচ্ছেন কুশল ইয়াসির। বিসিবি নির্বাচনের ভোট প্রদান করতে কাউন্সিলরদের উপস্থিতি ছিল হাতে গোনা। তামিম ইকবাল সহ হেভিওয়েট প্রার্থীদের নির্বাচন বর্জন এর অন্যতম কারণ। সশরীরের পাশাপাশি সুযোগ ছিল ব্যালটেও ভোট প্রদানের। সকাল সকাল ভোট দিতে আসেন পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, খালেদ মাসুদ পাইলটরা। এরপরেই বিসিবির সদ্য সাবেক পরিচালক ইফতেখার মিঠু ভোট কেন্দ্রে প্রবেশ করেন। দুপুরে উপস্থিত হন বিসিবির সবশেষ সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিন 3 ক্যাটাগরিতে মোট 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। মোট 156টি ভোট ছিল। সে 156টি ভোটের মধ্যে থেকে প্রদত্ত ভোট হচ্ছে 115টি, অর্থাৎ ভোট প্রদানের হার হচ্ছে 73.71%। আমরা যারা নির্বাচন কমিশনে সংযুক্ত প্রত্যেকে বিভিন্ন শ্রেণী পেশা থেকে এসেছি এবং প্রত্যেকে আমরা চেয়েছি সুষ্ঠু স্বচ্ছ একটা নির্বাচন করতে। ক্যাটাগরি 1 তথা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিমরা। ঢাকার ক্লাবের সংগঠকদের লড়াই তথা ক্যাটাগরি 2-এ ফারুক আহমেদ, ইফতেখার মিঠুরা নির্বাচিত হয়েছেন। সি ক্যাটাগরিতে দেবব্রত পালকে হারিয়ে প্রথমবার পরিচালক হয়েছেন খালেদ মাসুদ। বাকি 2 জন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত। এদিকে আজ রাতেই সভাপতি ও 2 সহসভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। এর আগে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল সহ 21 জন পরিচালক প্রার্থী। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বিদেশি কোনো শক্তির হাত ধরে নয়, জনগণের ভোটে জামায়াত ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানী বসুন্ধরায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস আকিনজির সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে কথা জানান তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় উভয় পক্ষের মধ্যে। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, তাদের প্রতি কূটনীতিকদের আগ্রহ থাকলেও ক্ষমতায় যেতে বিদেশিদের শরণাপন্ন হবেন না তারা। বৈঠকে নির্বাচন, সংস্কার এবং 2 দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। সেপ্টেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। একই সঙ্গে অস্বস্তি বেড়েছে খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিতেও। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিবিএস এর সর্বশেষ তথ্য বলছে, সেপ্টেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি 0.07% বেড়ে 8.36% হয়েছে, যা গত আগস্ট মাসে ছিল 8.29%। অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি 0.04% বেড়ে দাঁড়িয়েছে 7.64%। আগস্ট মাসে যেটি ছিল 7.50%। এদিকে সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 0.08% বেড়ে দাঁড়িয়েছে 8.98%। হংকং চায়নার বিপক্ষে জয় পেতে দর্শকদের সমর্থন চেয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে ঢাকায় অবতরণ করেন লেস্টার সিটির এই তারকা। 9 অক্টোবর ঢাকায় খেলেই পরের দিনই আবার হংকংয়ে যাবেন হামজা। 14 অক্টোবর হংকং খেলে সেখান থেকে ইংল্যান্ডে রওনা হওয়া সূচি। এদিন ঢাকায় এসে অনুশীলনে যোগ দেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে হামজা 3 ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ভুটানিজদের বিপক্ষে একটি গোলও করেছেন হামজা। মার্চ ও জুন উইন্ডোতে হামজার খেলা স্টেডিয়ামে বসেই দেখেছে তার পরিবার। এবার অবশ্য হামজা একাই এসেছেন। ইনশাল্লাহ আমরা সাকসেসফুল কাম করব। 9 তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব।